আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। এসএসসি 2026 পরবর্তী পরীক্ষা যারা কমার্স বা বিজনেস স্টাডিজ গ্রুপে তাদের হচ্ছে হিসাব বিজ্ঞান, যেটা কমার্স গ্রুপের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে এটা সবচেয়ে কঠিন সাবজেক্ট। তো আমি সর্বোচ্চ চেষ্টা, আমি গত ভিডিওতে তোমাদেরকে 15টা টপিক দিয়েছিলাম, পুরো সংক্ষিপ্ত সিলেবাসের সপ্তম 7টা অধ্যায়ের ওই 15টা টপিকের 7টা সৃজনশীল হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য 7টা সৃজনশীল নিয়ে আসার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমি একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল নিয়ে আসব এবং আর এই ভিডিওতে আমি দ্বিতীয় অর্থাৎ লেনদেন থেকে জাস্ট একটা সৃজনশীল করাবো। ইনশাল্লাহ হুবহু ওই সৃজনশীলটা কমন আসবে তোমাদের পরীক্ষায়। চলো শুরু করি। তোমাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে ভাইয়েরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবা, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবা এবং কমেন্টে জানাতে পারো পরবর্তীতে তোমরা কী বিষয় নিয়ে ভিডিও চাও। চলো আমরা শুরু করি। দেখো, আমি হচ্ছে যে এটা কুমিল্লা বোর্ড 2024 করাইতেছি, ঠিক আছে? কোন বোর্ড? কুমিল্লা বোর্ড 2024। দেখো এখানে কি বলছে, সবুজ এন্টারপ্রাইজ কি বলছে, সবুজ এন্টারপ্রাইজের কাঠ ক্রয়কারী প্রতিষ্ঠান 2023 সালে জুলাই মাসে প্রতিষ্ঠানটি কতিপয় লেনদেন? 3রা জুলাই, 5, 8, 15, 25। ক নম্বর প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে, উপযুক্ত তথ্য হতে মাস শেষে দেনাদারের পরিমাণ নির্ণয় করো। এরপর হচ্ছে মাস শেষে দেনাদারের পরিমাণ নির্ণয় করো। এরপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে 8 তারিখের লেনদেনের একটি চালান প্রস্তুত করো। ক নম্বর হচ্ছে উপযুক্ত জুলাই, 3, 5, 15, 25 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। লেনদেন দ্বারা কি দেখাও? হিসাব সমীকরণে প্রভাব দেখাও। চলো আমরা শুরু করি। দেখো সর্বপ্রথম দেখো মাস শেষে লেনদেনের পরিমাণ, মাস শেষে দেনাদারের পরিমাণ। তো তোমার দেনাদার কোথায়? দেনাদার কখন সৃষ্টি হয়? আমরা সবাই জানি ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। আমরা আবার কি বলছি? ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়ে থাকে। তো দেখো এখানে দেনাদার হচ্ছে 8 তারিখ, অর্থাৎ রাতুল ব্রাদার্সের নিকট প্রতি ঘনফুট কাঠ 2,000 টাকা ধরে 200 ঘনফুট কাঠ বিক্রয়। কারবারি বাটা 8%, চালানো 3,335, ঠিক আছে? তাইলে দেখো এখানে দেনাদারের পরিমাণ কত। তাহলে দেখো রাতুলের কাছে ধারে বিক্রি করছে কত টাকা? বিক্রয় করছে কত? প্রতি ঘনফুট 8 টাকা করে, প্রতি ঘনফুট কাঠ 2,000 টাকা করে 200 ঘনফুট। তাহলে 2,000 200, 4 লক্ষ টাকা। এখন দেখো কারবারি বাট্টা 5% বাদ। তো তোমরা জানো কারবারি বাট্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় না। কারবারি বাট্টাটা মানে কি? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ব্যবসা ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ ছাড় দিয়ে থাকে। তো এই কারবারি বাট্টাটা 5% বাদ দিবা। এটা হচ্ছে 4 লক্ষের 5%, অর্থাৎ 20,000 টাকা, 3,80,000 টাকা। এখন বিষয়টা হচ্ছে কি, তুমি পরবর্তী এটাতে দেখো, পরবর্তী এন্ট্রিটাতে দেখো রাতুল বাদার্স হচ্ছে চেক প্রাপ্ত, অর্থাৎ ওই জুলাই মাসেই রাতুল বাদার্স 2,80,000 টাকা তোমাকে প্রদান করেছে। তাইলে তুমি চেক পাইছো হচ্ছে 2,80,000। এটা মোট টাকা থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? তোমার নিট ওর কাছে আর কত পাও? ধরো সাপোজ তুমি তোমার এক বন্ধুর কাছে 4 লক্ষ টাকা পাও, 4 লক্ষ টাকা বিক্রি করছো। তো ওকে বলছো যে আচ্ছা বাদ দে, 20,000 টাকা তুমি না দিও, তাহলে তুমি ওর কাছে কতটা? 3,80,000 টাকা। এখন তুমি যে বছর বিক্রি করছো, ধরো 26 সালে বিক্রি করছো, তাহলে 26 সালে ও তোমাকে 2,80,000 টাকা দিয়ে দিছে। তাইলে তোমার কাছে, তুমি ওর কাছে আর কত পাবা? তাহলে তুমি কি করবা এটা বের করার জন্য? তুমি ওর কাছে যত টাকা পাইতা 3,80,000 থেকে 2,80,000 বাদ দিবা, তাই না? তো বাদ দিলে 1 লক্ষ টাকা পাবা। তার মানে নির্ধারণের 1 লক্ষ। অর্থাৎ তোমরা হিসেবে বিজ্ঞানের ম্যাথগুলো করার সময় সব কিছুকে বাস্তবিক অর্থ বা তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা দিয়ে বিবেচনা করা, তাইলে অবশ্যই বিষয়টা পারবা। চলো আমরা খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর প্রশ্নে বলছে 8 তারিখের লেনদেনের একটি চালান প্রস্তুত করার জন্য। তোমাদেরকে আমি গত ভিডিওতে 15টা টপিক বলে দিছি। ওই 15টা টপিকস থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ অবশ্যই 5টা সৃজনশীল কমন আসবে, তোমরা দেখবা, এর বাইরে আসবে না, ঠিক আছে? তো আমি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে করাইতেছি। তো ওই অধ্যায়ে দেখো এখানে খ নাম্বার হচ্ছে চালান। এখানে খ নাম্বার কি? খ নাম্বার হচ্ছে চালান। খ নাম্বার হচ্ছে কি? চালান। এখন দেখো এই যে চালান, যে বিষয়টা, চালানের একটা এখানে ভাইয়ারা হয়তো চালান আসতে পারে, নাইলে ক্যাশ মেমো আসতে পারে, বা ডেবিট নোট আসতে পারে, ক্রেডিট নোট আসতে পারে। এটা খুবই সিম্পল, তোমরা জাস্ট ঘরটা মনে রাখবা। চালান আর ক্যাশ মেমোর ঘর একই, আর এরপরে হচ্ছে ডেবিট নোট আর ডেবিট বাউচারের ঘর একই। জাস্ট টাকার পরিমাণটা দেখাবা। দেখো আমি তোমাদেরকে দেখাই, জুলাই 8 তারিখের লেনদেনের একটি চালান প্রস্তুত। এভাবে একটা ঘর করবা। এগুলো হচ্ছে যে তোমরা মুখস্থই পারো। এরপরে লিখবে হচ্ছে যে সবুজ বাদার্স, কী লিখবা? সবুজ বাদার্স। এরপরে চালান নং লেখা থাকবে, তোমার প্রশ্নে লেখা আছে, দেখো চালান নং তুমি প্রশ্নে দেখো 300
335 চালান নং, এখানে চালান নং দিয়ে নাম লিখবে, এরপরে ক্রেতার নাম লিখবে রাতুল বাদার্স, তারিখ কত 8 জুলাই, ঠিকানা নাই। এরপরে এরকম একটা ঘর করবা, ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা। কত টাকার কাঠ বিক্রি হয়েছে 8 তারিখে? ওই যে তোমাকে একটু আগে দেখালাম 2000 টাকার বা কাঠ বিক্রি, 2000 টাকা ধরে 200 গণফুট, তাহলে কাঠ দর হচ্ছে 2000, দর মানে টাকা, আর পরিমাণ হচ্ছে 200 ঘনফুট। তাহলে তুমি 2000-কে 200 দ্বারা গুণ করবা, 4 লক্ষ টাকা। আর কারবারি বাট্টা সবসময় বাদ যায়, কারবারি কাটটা কত পার্সেন্ট? 5%। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। 4 লক্ষের 5% 20,000 টাকা। তাহলে বাদ দিলে কত টাকা? মোট বিক্রি হয়েছে 3,80,000 টাকা। এরপরে জাস্ট এটা কথায় লিখে দিবে 3,80,000 টাকা। বিক্রয় শর্ত কিছুই প্রশ্নে দেওয়া নয়, ভুল ত্রুটি সংশোধন দ্রুত এখানে বিক্রেতার স্বাক্ষর বসিয়ে দিবা। ঠিক আছে, বসানো লাগবে না, জাস্ট লিখতে হবে। বিষয়টা হচ্ছে কি, তোমরা ধরো কোনো একটা দোকানে কিছু কিনতে গেছো, ঠিক আছে, বড় দোকানে। তো কিনতে গেলে তুমি যত টাকার মাল কিনছো, ওই মাল কেনার পরে তোমাকে এরকম একটা ভাউচার দেয়, এইটার নামই হচ্ছে চালান। বিষয়টা খুবই সিম্পল বাস্তবিক করতে চিন্তা করলে, ঠিক আছে। এখন আসো, পরবর্তী যে ম্যাথটা আমি করাবো, এটা একেবারে তুমি লিখে রাখতে পারো, 100% কনফার্ম তোমার পরীক্ষায় আসবে, আসবে, আসবেই আসবে। ঠিক আছে, দেখো প্রশ্নটা দেখো, এখানে বলছে 3, 5, 15, 25 তারিখের লেনদেন দ্বারা সমীকরণের প্রভাব দেখাও। সমীকরণের প্রভাব দেখাও, তাহলে দেখো 3, 5, 8 আর 3, 5, 15, 25, 3 তারিখ, 5 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, এটার হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো দেখো, হিসাব সমীকরণের প্রভাব দেখানোর আগে তোমাকে আমি একটা ছোট্ট হ্যাক্স বলি। ওই হ্যাক্সটা হচ্ছে, তোমাকে যেই তারিখের হিসাব সমীকরণ করতে বলো, তুমি শুরুতে হচ্ছে ওই তারিখগুলো জাবেদা বের করে ফেলবা। ঠিক আছে, ওই তারিখগুলো জাবেদা বের করে ফেলবা, ছোট্ট করে, বেশি লাগবে না। আমি ধরো তোমাকে এখানে দেখাই দিচ্ছি, ধরো ব্যবসায় মূলধন বিনিয়োগ করলো, তাইলে নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তুমি ডেবিট ক্রেডিটও লাগবে না, জাস্ট দুইটা হিসাব বের করলে হবে। নৈদান্যতে নগদান, মতে মূলধন। আমি ছোটো করে লিখতেছি, কেন বের করবা একটু পরে তোমাকে বলতেছি। এরপরে দেখো 5 নাম্বার, মতি ট্রেডার্সের হতে কাঠ ক্রয়, যেহেতু নাম উল্লেখ আছে, যেহেতু কী আছে, দেখো একটা জিনিস, এখানে অবশ্যই নাম উল্লেখ আছে। নাম উল্লেখ থাকলে এটি কী বললে পূর্ণ হয়? বাকি বললে পূর্ণ হয়। তাইলে কাঠ বিক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, কাঠ ক্রয়, ক্রয় করলে প্রদেয় হিসাব সৃষ্টি হয়। ক্রয় করলে কি হয়? প্রদেয় হিসাব সৃষ্টি হয়, প্রদেয় হিসাব সৃষ্টি হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপর দেখো 15 তারিখ। 15 তারিখ হচ্ছে যে, তুমি হচ্ছে 15 তারিখ কী করছো? 15 তারিখ হচ্ছে রাতুল বাদার্স হতে চেক প্রাপ্তি 2,80,000 টাকা। ওই যে বিক্রয়কৃত টাকা রাতুল থেকে পাইছো, তাহলে তোমার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, পাওনাদার ক্রেডিট। এরপরে দেখো 25 তারিখ। 25 তারিখ হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করা হলো। কি বলছে ভাইয়ারা? ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য করা হলো, এটা যাবে দেখি। ব্যাংক চার্জ ধার্য করা হলো, এটা যাবে হলো ব্যাংক হিসাব, ব্যাংক ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা এই দেখো, তুমি এখানে দেখলে বিষয়টা আরও বুঝতে পারবে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ক্রেডিট। তাইলে ব্যাংক, আরেকটা হচ্ছে ব্যাংক চার্জ। এখন দেখো, এই যে আমার এখানে 8টা এন্ট্রি আসছে, ঠিক আছে, এই যে 8টা খাত আসছে, এই 8টা খাতকে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মূল মালিকানা সত্ত্ব আমি আলাদা আলাদা ভাগ করবো। যেমন নগদান, নগদান এটা হচ্ছে সম্পদ। মূলধন, এটা হচ্ছে মূলধনের অংশে আসবে। এরপরে ক্রয় হিসাব, ক্রয় মানে কি? ব্যয়, ব্যয়ও মূলধনের করে আসবে। মূলধন আলাদা লিখে রাখবে না। প্রদেয়, দায়ের করে আসবে কি? আমি এগুলো যদি লিখি সম্পদ, সম্পদে আসবে নগদান, আর দায়ের করে আসবে হচ্ছে যে প্রদেয়, প্রদেয় হিসাব। এরপরে নগদান আসছে, মূলধন আসছে, ক্রয় চলে আসছে মূলধনে, এটা সবাই জানে। এরপর প্রদেয় হিসাব চলে আসছে, এরপর নগদান চলে আসছে, একবার যেটা আসবে ওটা লাগবে না। এরপর হচ্ছে যে পাওনা পাওনাদার হিসাব, ঠিক আছে, দেনাদার বা প্রাপ্য হিসাব। কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে এখানে কি আসবে? প্রাপ্য না, এটা হচ্ছে তো ক্রয় হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বা দেনাদার হিসাব। এরপর আসবে ব্যাংক হিসাব, এটা সম্পদ, ব্যাংক হিসাব। এরপরে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ মানে ব্যয়, এই ব্যয়টা আসবে মূলধনের ভিতরে। কিসের ভিতরে? মূলধনের ভিতরে। তাইলে আমরা ম্যাথ করার আগে দেখে ফেলছি আমাদের সম্পদে ঘর থাকবে 3টা, দায়তে ঘর থাকবে একটা, মূলধনে ঘর থাকবে একটা। এই জাবেদার মাধ্যমে তোমরা এই জিনিসটা বের করে ফেলবা, তাইলে তোমাদের হিসেব সমীকরণটা জাস্ট তোমরা জাবেদার মাধ্যমেই বের করে ফেলতে পারবা। এখন আসো, এই যে ঘরটা দেখো, নগদান, ব্যাংক, দেনাদার, এগুলো হচ্ছে সম্পদের ঘর। দায়ের ঘরে ফাওনাদার একটা, মূলধন করে একটা, ঠিক আছে। এখন দেখো, তুমি যখন জাবেদা করে ফেলবা, জাবেদা করে ফেললে তোমার জন্য হিসাব সমীকরণটা করা আরও অনেক ইজি। এখন দেখো,
তুমি যা যাবে তো তুমি আর জাস্ট এন্ট্রিটা পড়ে এত কিছু বুঝাও লাগবে না। তুমি যে জাবেদা করছো জাবেদার ঘরগুলোতে যাই শুধু টাকা বসাই দিবে। এখানে কি লিখছো? নগদান হিসাব, মূলধন হিসাব। এর নগদে করে 2,60,000 বসাবে, মূলধনে করে 2,60,000 বসাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে ব্যবসায় মূলধন বিনিয়োগ, তুমি আর চিন্তা করা লাগবে না এটা। জাস্ট জাবেদার ঘরে টাকা বসাইবে, টাকা বসায় চিন্তা করবা। ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে নগদ টাকা বাড়ে না কমে? বাড়ে, তার মানে প্লাস। মূলধন বাড়ে না কমে? বাড়ে, তার মানে এটাও প্লাস। এরপরে দেখো 5 তারিখ, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের করে আর প্রদেয়র করে টাকা বসাবে 80,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট। এ দেখো ক্রয় হিসাব মানে মূলধন, এটা তো জানো। ক্রয় মানে ব্যয়, ব্যয় মূলধনের ভিতরে বসে। আর প্রদেয় হিসাব এত। এখন তুমি চিন্তা করো, পণ্য ক্রয় করলে তোমার থেকে নগদ মানে তোমার পকেট থেকে বা আর্থিক অবস্থা থেকে টাকা আসবে না যাবে? ক্রয় করলে অবশ্যই যাবে, তার কারণে মূলধন মাইনাস। আর এটা যেহেতু নগদে দেওয়া হয় না, তার মানে পাওনাদার তোমার কাছে টাকা পাবে, এটা এখানে প্লাস হিসেবে বসবে। এরপরে দেখো 15 তারিখ, 15 তারিখ হচ্ছে নগদান হিসেব ডেবিট, পাওনাদার হিসেব ক্রেডিট। তাহলে নগদের ঘরে হচ্ছে যে তুমি 2,80,000 টাকা বসাবে, পাওনাদার বা দেনাদার বা প্রাপ্য হিসেবে করে, প্রাপ্য হিসাবে আর কি 2,80,000 টাকা বসাবে। এখন তুমি চিন্তা করো, তুমি হচ্ছে যে ওখান থেকে 2,80,000 টাকা পাইছো একজন পাওনাদার থেকে, বা তোমার কোনো বন্ধুর কাছ থেকে তুমি টাকা পাইতে, ওর থেকে টাকা পাইছো। তাহলে টাকা পাইলে তোমার হচ্ছে কী হবে? এখানে কিন্তু স্পষ্ট বলা আছে চেকে প্রাপ্তি, যার কারণে ব্যাংকে বসছে। এটা মানে ব্যাংকে তোমার টাকা যোগ হবে। আর তোমার বন্ধু যেহেতু তোমাকে টাকা দিয়ে দিতেছে, তার মানে তুমি ওর নাম থেকে হচ্ছে 2,80,000 টাকা কাটিয়ে দিবা। ধরো তোমার কোনো বন্ধুর কাছে 2,80,000 টাকা পাইতা, তাহলে তুমি ব্যাংকে পাইছো, তাহলে তোমার ব্যাংকে 2,80,000 টাকা বাড়ছে। এবং তাইলে তোমার বন্ধুর কাছে কি আর টাকা পাও? টাকা পাও না। তার মানে তুমি ওর হিসাব থেকে 2,80,000 টাকা মাইনাস করে দিবা না, তার মানে ওর হিসেবে জিরো। এরপর দেখো সর্বশেষ ব্যাংক চার্জ ধার্য করো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের করে টাকা বসাইবা, ব্যাংক চার্জ মানে ব্যয়, ব্যয় মানে মূলধনের ঘরে বসবে। মূলধনের ঘরে কেন বসবে এটা তোমরা জানো। এটার সূত্র হচ্ছে ক্যাপিটাল যোগ রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, অর্থাৎ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই বিষয়টা। তাইলে তুমি চিন্তা করো, ব্যাংক চার্জ দিলে তোমার ব্যাংক থেকে টাকা আসবে না যাবে? অবশ্যই যাবে। আর তোমার মালিকানা সত্ত্ব থেকে তো টাকা যাবে। ঠিক আছে? এইভাবে তোমাদেরকে অনেকে এই ঘরগুলো হচ্ছে যে প্রত্যেক ঘরে ঘরে উদ্বৃত্ত দিয়ে করায়। তোমরা উদ্বৃত্ত দিয়ে না করে এভাবে করে লাস্টে আসি শুধু যোগ বিয়োগ করে নিবা। বারবার করে টাকাগুলো প্রত্যেক ঘরে বসাইতে হবে না। দেখো এখানে 2,60,000 টাকা, আর কোনো হিসাব নাই। এখানে 2,80,000 থেকে 2,000 টাকা বাদ দিলে 2,78,000, এখানে মাইনাস 2,80,000, এখানে 80,000, এখানে 2,60,000 থেকে 82,000 বাদ দিলে 1,78,000। এরপরে জাস্ট তুমি এই যে সম্পদের ঘরগুলো আছে এই তিনটা যোগ করবা, আসবে 2,58,000। আর দায় ও মালিকানা সত্ত্বের করটা যোগ করবা 2,58,000, তোমার অঙ্ক কমপ্লিট। তাইলে দেখো তুমি হিসাব সমীকরণ এই জিনিসটা জাস্ট জাবেদা করতে পারলেই কমপ্লিট করে ফেলতে পারবা। তো ঠিক আছে ভাইয়েরা, তোমরা ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং পূর্ববর্তী যে 2টা ভিডিও দিয়েছি অ্যাকাউন্টিং নিয়ে, ওই ভিডিওগুলো দেখবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।